আমিও ভালো আছি। আজকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে শ্রেণী নবম দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দশম পাঠ আর্থিক বিবরণীর সমন্বয় এই বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। আশা করছি পুরো ক্লাস ধরে আমার সাথে থাকবে। চলো আমরা ক্লাসের বিষয়ে আলোচনায় চলে যাই। দেখো, প্রথম সমন্বয়টি হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 10,000 টাকা, বাজার মূল্য 12,000 টাকা। আমরা জানি খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত হয়। রেওয়ামিল প্রস্তুতের পর রেওয়ামিল দিয়েই কি হয়, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। কিন্তু এই আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে কিছু সমন্বয়ের প্রয়োজন হয়। নিচে কিছু সমন্বয় থাকে যেগুলো রেওয়ামিলের সাথে অ্যাডজাস্টিং করা হয়নি আগে। সেই বিষয়গুলোকে অ্যাডজাস্টিং করার জন্যই, অর্থাৎ প্রকৃত নিট লাভ সম্পদ দায়দানের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করার স্বার্থে সমন্বয়গুলোর ব্যবহার করতে হয়। তো সমন্বয়গুলো কীভাবে ব্যবহার করতে হয় তা আজকে আমরা শিখব। গত ক্লাসে আমি মোট মুনাফা, নিট মুনাফা এবং আর্থিক অবস্থা বিবরণীর নমুনা ছক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ওই নমুনা ছক অনুসারে সমন্বয়গুলোর প্রয়োগ কিভাবে হয় তা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্য দেওয়া আছে। এখন আমরা সমাপনী মজুদ পণ্যের সমন্বয়ের এই মূল্যটি কোথায় কোথায় ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এই মূল্যটি দুই জায়গায় ব্যবহার হবে, অর্থাৎ সমন্বয়ের প্রতিটি আইটেম কমপক্ষে দুইবার ব্যবহার হবে। একবার ব্যবহৃত হবে বিক্রিত পণ্যের ব্যয়। একবার ব্যবহার কোথায় হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে হবে, যেটা আমরা নমুনা ছকে পড়েছি। অর্থাৎ সমস্ত বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হয়। আবার এই মূল্যটা সমাপনী মজুদ পণ্য যাবে চলতি সম্পদে, আর্থিক অবস্থা বিবরণীতে। তাহলে সমাপনী মজুদ পণ্য কয়বার? দুইবার গেল। একবার বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মজুদ পণ্য হিসাবে, আরেকবার যাবে চলতি সম্পদে। এখন প্রশ্ন হলো, এই জায়গায় দেখো দুইটি মূল্য দেওয়া আছে, কোন মূল্যটা আমরা ব্যবহার করব? আর্থিক অবস্থা বিবরণীর নীতি 8টি নীতি আছে। 8টি নীতির একটি নীতির নাম হচ্ছে রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি অনুসারে দুইটি মূল্যের মধ্যে কম মূল্যটি গ্রহণ করা হয়। অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্য যদি থাকে তাহলে কম মূল্যটি গ্রহণ করার নাম হচ্ছে রক্ষণশীলতার নীতি। আর এই রক্ষণশীলতার নীতি অনুসারে আমরা কোন মূল্যটি ব্যবহার করব? কম মূল্য। কারণ 12,000 10,000, 10,000 কম। তাহলে শিক্ষার্থীরা, আমার মনে হয় সমাপনী মজুদ পণ্যের সমন্বয় কিভাবে ব্যবহার করবে তোমরা এই বিষয়টি সহজে বুঝতে পেরেছ। এখন আসলে দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করি। যন্ত্রপাতির অপচয় 10% ধরতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই জায়গায় আমি রেওয়ামিলের পিছু যে রেওয়ামিলে যে মূল্যগুলি থাকবে এটা রেফারেন্স হিসাবে এই জায়গায় রেখেছি। দেখো, যন্ত্রপাতির মূল্য মনে করো রেওয়ামিলে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 10% কত? 10,000 গুণন 10% চাপ দিবা ক্যালকুলেটরে, তাহলে বের হয়ে যাবে কত টাকা আসে? 1,000 টাকা আসে। তাহলে এটা কোথায় লিখবা? বিশদ আয় বিবরণীর আয় বিবরণীর মধ্যে তুমি লিখবা পরিচালন ব্যয়, যেটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। পরিচালন বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় লিখবা যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয় এভাবে শিরোনামটা লিখে টাকাটা টাকার ঘরে দিয়ে দিবে। টাকার ঘরে কত দিবে? 1,000 টাকা। এখন আমি বলেছিলাম শিক্ষার্থীরা প্রতিটি আইটেম কমপক্ষে দুইবার ব্যবহার করবে। তাহলে একবার দেখো, বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে যন্ত্রপাতির অপচয় গেল 1,000 টাকা। আবার এই মূল্যটা কোথায় যাবে? তো আবার এই মূল্যটা ব্যবহার হবে শিক্ষার্থীরা আর্থিক অবস্থা বিবরণীতে
স্থায়ী সম্পদের মধ্যে যখন আমরা এই যন্ত্রপাতির মূল্যটা লিখব, তখন এই যন্ত্রপাতির মূল্য থেকে এই 1000 টাকা অবচয় বাদ যাবে। এই 1000 টাকা অবচয় কি হবে? বাদ যাবে। তাহলে আমার দুইবার ব্যবহার হয়ে গেল। তখন আমি আর্থিক অবস্থা বিবরণী যে স্থায়ী সম্পদের মধ্যে গিয়ে লিখব যন্ত্রপাতি কত 10,000 টাকা বাদ অবচয় 1000 টাকা, 9000 টাকা স্থায়ী সম্পদ দেখাবো। তারপরে আসো বেতন। লেখা আছে বেতন 2 মাসের বকেয়া আছে। এখানে কোনো টাকার অঙ্ক নাই, শুধু মাসটা বলা আছে। দেখো রেওয়া হেল্প নিতে হবে। রেওয়া মিলে দেখো এই জায়গায় কি আছে? 10,000 টাকা। তাহলে 2 মাসের যেহেতু বকেয়া আছে, কি আছে? বকেয়া। তাহলে দেওয়া আছে রেওয়া মিলে কয় মাসের? 10 মাসের। তাহলে 10 মাসের রেওয়া মিলে কত? 10,000 টাকা। যদি 10 মাসের 10,000 টাকা থাকে, তাহলে দেখো শিক্ষার্থীরা 10,000 টাকা যদি 10 মাসের থাকে, তাহলে বাদ 10 কত আসে? 1000 টাকা। যেহেতু 2 মাসের বকেয়া, কয় মাসের বকেয়া? 2 মাসের। তাহলে 2 দিয়ে গুণ হবে 2। তাহলে কয় হাজার টাকা? 2000 টাকা বকেয়া। তাহলে কিভাবে বের করব? যদি শুধু মাস থাকে, টাকা না থাকে উল্লেখ এই জায়গায়, তাহলে এই পদ্ধতিতে আমরা কি করব? সমন্বয়টা বের করে নিব। তাহলে এই যে বেতনের 2 মাসের বকেয়া আছে, আমরা পরিচালন ব্যয় দিয়ে লিখব যে বেতন কত টাকা করে? 10,000 যোগ বকেয়া 2000, এই 12,000 টাকা। এভাবে আমরা সমন্বয়টা করব। তাহলে একবার পরিচালন ব্যয় গেল, আবার কোথায় যাবে? আবার যাবে আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন হিসাবে শুধু এই 2000 টাকা যাবে, শুধু এই 2000 টাকা ব্যবহার করব। তাহলে তারপর আসো বিজ্ঞাপন। তাহলে দুইবার ব্যবহার হয়ে গেল বিজ্ঞাপন। দেখো বিজ্ঞাপনের কি লেখা? বিজ্ঞাপন 4 বছরের জন্য দেওয়া হবে। তাহলে বিজ্ঞাপন 4 বছরের জন্য দেওয়া হলে আমরা আর্থিক অবস্থা 1 বছরের জন্য করে থাকি সাধারণত। তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞাপন কত টাকা আছে শিক্ষার্থীরা? দেখো 8000 টাকা আছে। তাহলে 4 বছরের জন্য 8000 টাকা। তাহলে 1 বছরের কথা কিভাবে বের করব? 4টা ভাগ করলে বের হয়ে যাবে। 4 দুগুণে 8। তাহলে 4টা ভাগ করলে 2000 টাকা। তাহলে আমি এইভাবে লিখব। তাহলে আমি খরচটা শুধু 1 বছরের খরচটা দেখাবো। তাহলে পরিচালন ব্যয় কিভাবে লিখব? বিজ্ঞাপন 8000 বাদ অগ্রিমটা বাদ দিব। তাহলে আমার খরচটা 1 বছরের খরচটা বের হয়ে যাবে। অগ্রিম কত? 6000। কিভাবে বের করছি? দেখো 8000 বাদ 4 কত আসে? 2000 গুণন 3। কারণ 4 বছরের জন্য দেওয়া হচ্ছে, 1 বছরের অঙ্ক করছি। তাহলে আর কয় বছরের বাকি আছে? 3 বছরের অগ্রিম আছে। তাহলে 3 বছর কত আছে? 6000। তাহলে আমরা 6000 টাকা অগ্রিম বাদ দিলে 1 বছর আমার খরচ কত হলো এটা বের হয়ে আসবে। এটা দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে অগ্রিম আছে কত? 6000। আর খরচের অগ্রিম কি শিক্ষার্থীরা? সম্পদ। তাহলে আমি চলতি সম্পদে এই বিজ্ঞাপনের অগ্রিম 6000 টাকা আবার কোথায় দেখাবো? চলতি সম্পদে। তাহলে ক্লিয়ার? এখন আসো বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়ামের ব্যাপারটা খেয়াল করো। বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2000 টাকা। টাকার অঙ্ক বলাই আছে, আমার জন্য সহজ হয়ে গেল। তাহলে রেওয়ালে বীমা প্রিমিয়াম কত? 8000। আমি এইভাবে লিখব বীমা প্রিমিয়াম 8000 বাদ অগ্রিম 2000। তাহলে এই জায়গায় 6000। যেহেতু অগ্রিম সুনির্দিষ্ট করে দেওয়া আছে, সুতরাং অগ্রিমটা বাদ দিলে আমার বাকিটা খরচ হয়েছে। তাহলে এই অগ্রিমটা আবার কোথায় যাবে? চলতি সম্পদ, কারণ খরচের অগ্রিম সম্পদ হয় শিক্ষার্থীরা। তাহলে ক্লিয়ার এই বিষয়টা? ধন্যবাদ। লাস্ট যে আইটেমটা হচ্ছে বিনিয়োগের সুদ অন্যান্য আয় যা। তাহলে বিনিয়োগের সুদ 10% ধার্য করা হলো। বিনিয়োগ কত আছে? 20000। 20000 এর 10% কত? 2000। তাহলে অন্যান্য আয়ের মধ্যে আমি এটা লিখব অন্যান্য আয়।
অন্যান্য আয়ের মধ্যে আমি লিখব বিনিয়োগের সুদ কত 2000 টাকা। এই 2000 টাকা আবার চলতি সম্পদে দেখাবো, কারণ আয়ের পক্ষে কি সম্পদ, আয়ের পক্ষে সম্পদ। তাহলে দেখো প্রতিটা আইটেমই আমার দুইবার ব্যবহার হয়েছে, অর্থাৎ সমন্বয় কমপক্ষে প্রতিটি আইটেম কয়বার ব্যবহার হবে, দুইবার ব্যবহার হবে। তাহলে ক্লিয়ার এই বিষয়গুলো শিক্ষার্থীরা? যদি এইগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য তোমাদেরকে বলছি এই বিষয়টা বারবার বাসায় দেখবে, অনলাইনে দেখার মাধ্যমে তোমার বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।